ইংলিশে বলা হয় প্যারাবোলা। অধিবৃত্ত যাকে ইংলিশে বলা হচ্ছে হাইপারবোলা, আরেকটা হলো উপবৃত্ত যাকে বলা হচ্ছে ইলিপস। এখন আমরা আজকে যে টপিকসটা শুরু করব সেটা হলো তোমাদের বইয়ের পাশের এ নাম্বার চ্যাপ্টার, যেটা অধিবৃত্ত লেখা আছে সেটা আসলে আমাদের কিন্তু পরবৃত্ত। তোমাদের বইয়ে ওটা ভুল লেখা আছে, তোমরা সবাই আবার একটু খেয়াল করো। চ্যাপ্টার যেটা এখানে একটু খেয়াল করো, দেখো লেখা আছে কোনিক্স লিখে এখানে অধিবৃত্ত লেখা আছে, এবং বইয়ের প্রতিটি কোশ্চেন আমি দেখাচ্ছি তোমার। দেখো এই যে লিখছে এক্সাম্পল 1-এ অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্ব। আসলে এগুলো সবই হবে পরাবৃত্ত। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে পাশের এতে, এক কথায় দেখো 28টি ম্যাথ আছে, প্রত্যেকটি জায়গায় অধিবৃত্ত এই যে অধিবৃত্তের সমীকরণ, তো প্রত্যেক জায়গায় তোমাদের পরাবৃত্ত হবে, এটা তোমাদের করতে হবে। এতে যেটা অধিবৃত্ত লেখা আছে ওটাই আমাদের পরাবৃত্ত। আচ্ছা, তো খেয়াল করো, দেখো এখানে পরাবৃত্ত শুরু করতেছি। তো প্রত্যেকটা টপিক্সের, যেমন মনে করো সার্কেল, তো সার্কেলের একটি আদর্শ ইকুয়েশন থাকে, সার্কেলের একটি আদর্শ ইকুয়েশন থাকে, ঠিক তেমনি পরাবৃত্তের একটি আদর্শ ইকুয়েশন আছে। তোমরা কি শুনতে পাচ্ছ? করেন ভাই, এই তো ঠিক আছে, খেয়াল করো। তো এখানে পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন যেটা আমি লিখছি, খেয়াল করো, এটা y² = 4ax, এটাই পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন। তোমরা এটা খেয়াল করো, এই আদর্শ ইকুয়েশন অনুযায়ী আমি যদি একটা ফিগার তৈরি করি, এই ফিগার অনুযায়ী যদি আমি আদর্শ ইকুয়েশন অনুযায়ী যদি আমি একটা ফিগার তৈরি করি তাহলে কিরকম হচ্ছে সবাই খেয়াল করবা। দেখো আমি একটা কোঅর্ডিনেট অঙ্কন করলাম যেটাকে এক্সিস, এটা দেখো এক্স এক্সিস, আর এটা আমাদের ওয়াই এক্সিস। এদিকে হলো এক্স মানে এক্স এর পজিটিভ দিক, এদিকে হলো এক্স প্রাইম এক্স এর নেগেটিভ দিক, এদিকে হলো ওয়াই এর পজিটিভ দিক, আর এদিকে হলো ওয়াই প্রাইম ওয়াই এর নেগেটিভ দিক। তাহলে খেয়াল করো, এখানে আমি তোমাদের কিছু শর্টকাট ফর্মুলা দিছিলাম, সেগুলো তোমরা পড়ছো কিনা আমি জানি না, তো আমি তোমাদের এটা এখানে আছে y² = 4ax। এক্স আর ওয়াই কে যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে কার কম তার উপরে অধিবৃত্তটি হা করবে। তাহলে এখানে পাওয়ার কম এক্স এর, অবভিয়াসলি পরাবৃত্ত হবে। আমি আজকে যা করাবো সব কিছুই পরাবৃত্ত হবে, যদি কেউ চলে আসে সেটাও পরাবৃত্ত হবে, কারণ বইয়ে অধিবৃত্ত আছে, তো আমার পাশে বইও আছে, এজন্য বলতে গিয়ে অনেক সময় অধিবৃত্ত হয়ে যেতে পারে। তোমরা এটা খেয়াল করবা, আজকের পুরো টপিক্সটাই পরাবৃত্তের উপরে। তো দেখো তার উপরে এই পরাবৃত্তটি এক্স এর উপরে হা করবে, কিন্তু এক্স এর দুইটা দিক, একটা পজিটিভ দিক আর একটি নেগেটিভ দিক। এখন কোশ্চেন হলো এক্স এর কোন দিকে পরাবৃত্তটি হা করবে। দেখো 4ax, অর্থাৎ এদের সামনে কোন চিহ্ন আছে, সামনে পজিটিভ চিহ্ন আছে। কেউ কথা বলে না, জি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, মাঝে মাঝে তোমরা বলবা যে বুঝতে পারছো কি পারছো না, দেখা যায় কি যায় না। আমি আমার সাধ্যমত চেষ্টা করব তোমাদের বোঝানোর এবং ভালোভাবে ক্যামেরা ধরে রাখার জন্য। হ্যাঁ, তাহলে আর কমেন্টস করো না প্লিজ। এখন খেয়াল করে দেখো তোমরা, এখানে দেখো এক্স আর ওয়াই এর ভিতরে পাওয়ার ওয়াই এর বেশি, এক্স এর কম, এক্স এর উপরে পরাবৃত্তটি গঠিত হবে, কিন্তু এক্স এর কোন দিকে গঠিত হবে, এর সামনে কি চিহ্ন আছে, এক্স এর পজিটিভ চিহ্ন, এই জন্য পজিটিভ দিকে গঠিত হবে। তাহলে পরাবৃত্তের চিত্রটি কিরকম আমরা খেয়াল করি, এরকম হবে ফিগারটা।
আমি ফিরিয়ে আঁকছি, এজন্য একটু ফিগার খারাপ হতে পারে, তার জন্য তোমরা একটু বুঝে নিবা। দেখো এই পরাবৃত্তটি যেখানে স্পর্শ করছে, এই বিন্দুতে স্পর্শ করছে, এজন্য এই বিন্দুটার নাম বলা হচ্ছে শীর্ষবিন্দু, ইংলিশে বলা হয় ভার্টেক্স। এটাকে কি বলা হয়? শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু আমরা 0,0, শীর্ষবিন্দু অলওয়েজ কি হবে? 0, যেটাকে তোমরা মূল বিন্দু হিসেবে জানো, যেটাকে তোমরা কি বিন্দু হিসেবে জানো? মূল বিন্দু হিসেবে জানো আর কি। তো এটাকে আমরা এ ধরলাম, এ, যে শীর্ষবিন্দুটা এ 0,0। তাহলে খেয়াল করো তোমরা, এখন আমরা সাথে সাথে পাশে লিখে রাখি পরাবৃত্তের শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু 0,0, পরাবৃত্ত শীর্ষবিন্দু এ, শীর্ষবিন্দু এখন এ 0,0। আমি আরেকটি খাতায় করার চেষ্টা করতেছি, তোমরা একটু ওয়েট করো, তা নাহলে তোমরা দেখতে পাবে না এখানে। আর আজকে ফার্স্ট ক্লাস, এজন্য হয়তো সব দিক থেকে একটু সমস্যা হচ্ছে। তোমরা এটা নিয়ে বিরক্ত বোধ করবো না আশা করি ভাই। হ্যাঁ, এইখানেই এর মান ব্যবহার হবে না। কিসের মান ব্যবহার হবে না? আমি যেটা বলি তোমরা সেটা শুনো, আগে থেকে বুঝতেছ না। কার মান ব্যবহার হবে বা হবে না সেটা আমি বুঝবো। তোমাদের পড়ানো শেষ হোক, তারপরে তোমরা। আচ্ছা হ্যাঁ, আলিম রশিদ, ওটা হয়তো শীটে একটু ভুল ছিল আমার, আমি ওইটা একটু তুমি ঠিক করে নিও পিকচারটায়, অথবা আমরা গাজীপুর গেলে ওটা ভালোভাবে ভাইরাও বুঝিয়ে দিবে। ওটা হয়তো আমার লিখতে একটু মিস্টেক হয়েছিল শীটে। আলিবিন রশিদ, তোমাকে থ্যাংক ইউ। ওখানে যার মান কম তার উপরে বসতে হবে, আমার লিখতে মিস্টেক হয়েছিল শীট। দেখো ফিগার দেখো তোমরা সুন্দর করে, এই এটা হলো 0,0। আলিবিন রশিদ, তুমি চালিয়ে যাও, ক্যারি অন ইউর স্টাডি। এই বিন্দুটার নাম আমরা শীর্ষবিন্দু বললাম, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এ 0,0। এর যে আসল ইকুয়েশন কিন্তু আমি আগেই লিখে আছি, y² = 4ax, আমি আগে থেকেই লিখে, আচ্ছা এটা আগে লিখে আছি। এখন খেয়াল করো, যে কোনো একটা মান যদি আমি x এর দিকে যাই, সাপোজ ধরলাম 2, পজিটিভ 2, তাহলে অবভিয়াসলি এই x এর পজিটিভ দিকে হবে, কারণ একটি বিন্দুতে দুইটি মান থাকে। প্রথম মানটি অবভিয়াসলি x এর মান থাকে, কিন্তু যে কোনো একটি মান বসানো মানে কোয়াড্রেন্টে সে মানটি x এর দিকে যাবে। তো আমি 2 না ধরে একটি আননোন মান ধরলাম a, তাহলে a ধরা মানে কি x এর দিকে যাবে। সাপোজ a এর দূরত্ব এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত হলো a, ছোট হাতের ধরলাম আমি। তাহলে এইখানে যদি বিন্দুটা অঙ্কন করি, তাহলে এই বিন্দুটা হবে a,0। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে a,0 কেন হলো, a,0 কেন হলো? কারণ x এক্সিসের উপর যে কোনো বিন্দুর y এর ভ্যালুটা 0 হবে। ভাই তোমরা প্লিজ একটু আমি যেটা বলি এটা আগে শুনো, দেন কমেন্টসে পরে প্লাস না মাইনাস না কি হচ্ছে সেগুলো নিয়ে কোশ্চেন করো। প্লিজ আগে একটু শুনো, 5 মিনিট ধৈর্য ধরে একটু শুনো। অবভিয়াসলি 5 মিনিট কেন, আমি 10 মিনিট 15 মিনিট কোশ্চেন করার সুযোগ দিব তোমাদেরকে, সবাই কোশ্চেন করবে। আমি আগে যেটা বলি তোমরা সেটা আগে শুনে নাও, দেন যখন বলবো যে ভাই কোশ্চেন করো, তখন তোমরা সবাই করে কোশ্চেন করে আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিব। ঠিক আছে ভাই? হ্যাঁ, এখন তোমরা একটু ধৈর্য ধরে একটু শুনো প্লিজ। দেখো এখানে এই বিন্দুটা হচ্ছে a,0। কারণটা হলো x এর দিকে a দূরত্ব চলে আসি, আর এই x এর উপরে বিন্দুটা বসানোর কারণে y এর ভ্যালুটা 0। তোমরা সরলরেখা 3-এর এতে শিখে আসছো y = 0, এজন্য এটা 0 হয়েছে। এটাকে আমরা বলতেছি উপকেন্দ্র বা ফোকাস। তাহলে 2 নম্বর আমরা কি পেলাম? উপকেন্দ্র বা ফোকাস, ফোকাস আর কি, ফোকাস
এ কমা 0। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে উপকেন্দ্র, যেটা আমি এই উপকেন্দ্রে এখানে একটা লম্ব অঙ্কন করলাম, এটা লম্ব তুললাম। তাহলে এটা যদি উপকেন্দ্র হয় আর উপকেন্দ্র দিয়ে, তাহলে এটা কি হবে? উপকেন্দ্রিক লম্ব। দেখো, এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে, এইটুক দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে 2a। তোমরা যদি বলো ভাই কেন এটা 2a হবে, তাহলে কোশ্চেন হলো এর ফিগারটা ঠিক ওই রকমই। যদি এটা 2 সেন্টিমিটার হয় তাহলে এতটুকু হবে 4 সেন্টিমিটার। সেভাবে না হলে সেটাকে আমরা কখনোই পরাবৃত্ত বলতে পারবো না। এটা ফ্রি হ্যান্ডে আঁকা, এজন্য কম বেশি হতে পারে। তাহলে এটা যদি 2a হয়, অবভিয়াসলি এটাও 2a হবে। খেয়াল করো এদিকে, এটা এ আর এটা 2a, তাহলে এই বিন্দুটা যে তৈরি হয়েছে, তাহলে এটা কি হবে? a, 2a। সেম ভাবে, কারণ এটা y এর পজিটিভ দিকে যাওয়ার কারণে 2a পজিটিভ হয়েছে। এদিকে খেয়াল করো, এটা a, এদিকে নিচের দিকে আছে y এর নেগেটিভ দিকে, তাহলে a, 2a। তাহলে পুরা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখো 2a আর -2a, কিন্তু দৈর্ঘ্য যখন দৈর্ঘ্য হিসেবে বলবো, দৈর্ঘ্য হিসেবে বলবো, তখন তো আর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। এই জন্য 2a আর 2a, তাহলে দুটা a যোগ করলে কত হবে? 4a। অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a। আমরা লিখে ফেলি এটা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। খুব ভালো করে খেয়াল করো তোমরা। দেখো, এই যে উপকেন্দ্রিক লম্বের এ একটা বিন্দু আর এ একটা বিন্দু, এই বিন্দু দুটাকে বলা হয় পাদবিন্দু। অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা লিখে ফেলি 4 নাম্বার, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে কি হবে বলো? a, দুইটাকে কম 2a, এটা লেখা যায়। এখন খেয়াল করো, আমি এই যেটা আছে এটা হলো উপকেন্দ্রিক লম্ব। দেখো, এটা y অক্ষের সমান্তরাল, এটাকে বলা আছে, যদি বলি উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে, তাহলে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? x = a। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x = a। এটা খেয়াল করো, দেখো y অক্ষের সমান্তরাল, তাহলে হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a। এখন ঠিক এর বিপরীত দিকে যদি আবার একটা y অক্ষের সমান্তরাল একটা রেখা অঙ্কন করি, তো এই রেখাটাকে বলা হয় নিয়ামক বা দ্বিকাক্ষ। এই রেখাটাকে কি বলা হয়? নিয়ামক বা দ্বিকাক্ষ। তাহলে হবে নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ। এখন দেখো, তোমরা এটা y অক্ষের সমান্তরাল, এটাও সেম তো y অক্ষের সমান্তরাল, তাহলে এটা যদি x = a হয়, তাহলে এটা কি হবে? x = a না। কারণটা হলো x = a হবে, ঠিক আছে, এটা x এর পজিটিভ দিকে, এজন্য x = a হয়েছে, আর এটা x এর নেগেটিভ দিকে, এজন্য হবে x = -a। আশা করি সবাই ক্লিয়ার হয়েছো, x = -a। আর এটা আমাদের অক্ষ, এই অক্ষের উপরে দেখো আমাদের পবিত্র করা হয়েছে। তাহলে এই অক্ষ দেখো, এখন কোন অক্ষের উপর? x অক্ষের উপর। তাহলে যদি বলি অক্ষের সমীকরণ কি হবে, তো x অক্ষের উপর y = কি? 0, এটাই হবে। তাহলে অক্ষের সমীকরণ হবে, অক্ষের সমীকরণ y = 0, কারণ x অক্ষের উপর y = 0, এজন্য y = 0 হয়েছে। এ পর্যন্ত বোঝা গেছে মনে হয়?
তোমরা খেয়াল করো শীর্ষবিন্দু। আচ্ছা এবার তোমরা একটু কোশ্চেন করো, যতগুলো আমি দেখাইছি এর ভিতরে একটু কোশ্চেন করো তোমরা, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। প্লিজ কোশ্চেন করো ভাই। এই সূত্রগুলো যদি বুঝতে পারো তাহলে আশা করি তোমরা এই ম্যাথগুলো খুব দ্রুত আগাইতে পারবা এবং কোনো ম্যাথে ইনশাল্লাহ কারো সমস্যা থাকবে না। নিচে -12, হ্যাঁ ভাই আমি -2 লিখছি, তুমি খেয়াল করো -2 লিখছি ভাই। এক্স ইকুয়াল এ বোঝা যায় রাফিয়া। আচ্ছা খেয়াল করো একটু, সবাই এক এক করে কোশ্চেন করো। এক্স ইকুয়াল এ বুঝতে পারে নাই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখো, সবাই একটু খেয়াল করো। এটা লিখছেন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো এটা আমি এক্স ইকুয়াল এ লিখছি। কেন লিখছি দেখো, এটা হলো ওয়াই অক্ষ হলো এটা, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি এক্স ইকুয়াল এ, এজন্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল এ হয়েছে। 4 নাম্বার এটা উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, এটাই তো 4 নাম্বার, তাই তো? দেখো উপকেন্দ্রিক লম্ব হলো এটা, এর এ একটা বিন্দু, এটা খেয়াল করো এক্স এর দিকে আমি এ গেছি আর এখান থেকে এই ওয়াই এর দিকে 2 এ গেছি, তাহলে এই বিন্দুটা কত দাঁড়ায় এ কমা 2 এ। দেখো আর এই বিন্দুটা খেয়াল করো, এটা হলো এ, এখানে হলো এ আর এর নিচের দিকে গেছি কত -2 এ, তাহলে এটা কত হলো এ কমা -2 এ। তাহলে এটা তো উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, এটা উপকেন্দ্রিক লম্ব আর তাদের যে বিন্দু পাওয়া যায় এই বিন্দুকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর। ভাই 5 নম্বর কি সমস্যা হচ্ছে খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব এটা হলো উপকেন্দ্রিক লম্ব, এটা 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 হলো উপকেন্দ্রিক লম্ব। দেখো এইটা আর এই রেখা দুটো সমান্তরাল রেখা, দেখো দুইটা সমান্তরাল, তাহলে এটা কোন অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো কি ওয়াই অক্ষ, এক্স ইকুয়াল এ, আমি তো সেটাই লিখছি ভাই, আশা করি বুঝতে পারছো। উপকেন্দ্র বা ফোকাস 2 নম্বরটা খেয়াল করো, ফোকাস সেটাই হবে যেটা সবসময় পরাবৃত্তের ভিতরে যদি কোনো বিন্দু থাকে এই বিন্দুটাকে ফোকাস বলা হয়, অঙ্কন করা হয়, বিন্দু তৈরি করা হয়, সেই বিন্দুটাকে ফোকাস বলা হয়। খেয়াল করো আমি এই পরাবৃত্তটা এভাবে গঠন হয়েছে, এর ভিতরে একটা বিন্দু নিছি, এজন্য একে ফোকাস বা উপকেন্দ্র বলা হচ্ছে, উপকেন্দ্র বলা হচ্ছে। একে এস দ্বারা ডিনোট করছি, প্রকাশ করছি। এস থেকে কতটুকু দূরত্ব এ দূরত্ব, আর সেই বিন্দুটা কোথায় অঙ্কন করছি এক্স অক্ষের উপর, তো এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু কত 0, তাই কি হয় বিন্দুটা কি হয় এক্স এর ভ্যালু এ আর ওয়াই এর ভ্যালু 0, তাই এ 0। এবার বোঝা যাবে। আচ্ছা এদিকে খেয়াল করো, এখন আমি এই শীর্ষ থেকে যত দূরত্বে ফোকাসটা অঙ্কন করছি ঠিক এই শীর্ষ থেকে এই এ দূরত্বই আমি এই নিয়ামক বা দ্বিকাক্ষটা অঙ্কন করছি, এটা হলো নিয়ামক বা দ্বিকাক্ষ, আমি আগেই বলে দিছি। শীর্ষ থেকে এ দূরত্বে যতটুক দূরত্ব আর কি ফোকাসটা অঙ্কন করা হয় থেকে তার বিপরীত দিকে অঙ্কন করা হয়, এজন্য এএস মানে শীর্ষবিন্দু আর ফোকাসের দূরত্ব যা হয় শীর্ষবিন্দু এবং দ্বিকাক্ষের দূরত্ব তাই হয়। আমাদের বইতে জেড বলছে দেখবাম। এবং এখানে এই যে পরাবৃত্তের উপরে যদি কোনো বিন্দু নেওয়া হয় সেই বিন্দুটা অলওয়েজ একটা বিন্দু নিলাম পি, এই পি বিন্দু অলওয়েজ এক্স কমা ওয়াই ধরবা, কারণ যে কোনো ইকুয়েশন এক্স ওয়াই ব্যতীত গঠন হয় না। আর এখান থেকে এর উপরে লম্ব যদি টানা হয় এই বিন্দুটার নাম রাখবো আমরা এম, এই বিন্দুটার নাম আমরা এম। এখন খেয়াল করো আমি নতুন পেজে যাচ্ছি একটু, দেখো 7 নাম্বারটা অক্ষের সমীকরণ, সবাই আবার খেয়াল করো, তোমরা একটু ভালো করে খেয়াল করো আমি এটা কোন অক্ষের উপরে অঙ্কন করছি। প্রথমেই বলে দিয়েছিলাম স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এর স্ট্যান্ডার্ড ইকুয়েশন ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax, পাওয়ার কম x এর, এজন্য x অক্ষের উপরে এই পরাবৃত্তটি গঠন করা হয়েছে। তাহলে x অক্ষের উপরে y এর ভ্যালু কত
শূন্য। সরলরেখা 3-এর এতে শিখছো তোমরা, এক্স অক্ষের উপর ওয়াই ইকুয়াল শূন্য, এজন্য এর অক্ষের সমীকরণ, এর অক্ষের সমীকরণ খুব ক্লিয়ার জিনিস, এজন্য অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল শূন্য। এরপরও যদি কারো সমস্যা হয় আমি পরবর্তী পেজে গিয়ে শর্টকাট সূত্রে আরো ভালোভাবে বলে দিচ্ছি। না, অক্ষের সমীকরণ মানে শুধু অক্ষের সমীকরণ না, আমি বোঝার চেষ্টা করো। আমি যতটুকু বুঝাইছি তোমরা 50% বুঝলে হয়েছে, আমি সামনে আরো বোঝাচ্ছি, তোমরা ধৈর্য ধরে দেখার চেষ্টা করো। চিত্রের ভিতরে যে উপকেন্দ্র এস আছে, উপকেন্দ্র এস এবং পরাবৃত্তের উপরে একটা বিন্দু অঙ্কন করছি, সেই বিন্দুটা পি। এই এস আর পি, এই এস পি ডিভাইডেড ওই পি থেকে নিয়ামকের উপরে একটা লম্ব তৈরি করছি এম, এই পি আর এম, এস ডিভাইডেড এম, এই দুটো ই লেখা হয়। এখানে ইটা হলো, এখানে ইকুয়াল উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা বা বিকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা। আবার খেয়াল করে সবাই, এস পি ডিভাইডেড পিএম, এস হলো এখানে উপকেন্দ্র, তোমরা ঠিক রাখো, আমি বারবার পেজ উল্টালে তোমরা ভালো বুঝতে পারবে না ভিডিওটা। এখানে দেখো আমি এখানে অঙ্কন করছিলাম, এখানে এখানে এস ছিল, এখানে পি ছিল, আর এখানে দেখো একটা এম ছিল। তো ওখানে দেখো তোমরা ওটা ভালোভাবে খেয়াল করো, এই এস পি ডিভাইডেড ইকুয়াল ই, ইটা কি উৎকেন্দ্রতা বিকেন্দ্রিকতা। পরাবৃত্তের ক্ষেত্রে এদের ভ্যালুটা 1 হয়, এদের ভ্যালু কত হয়, ই এর ভ্যালু 1 হয়, ইকুয়াল 1 পরাবৃত্তের ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে। এখন এই মনে করে এটা 1 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনটা যদি ইকুয়াল 1 বসিয়ে দেই তাহলে কি লেখা যায় দেখো একটু খেয়াল করে, এস পি ডিভাইডেড পিএম ইকুয়াল যদি 1 বসিয়ে দেই তাহলে লেখা যাচ্ছে এস পি ইকুয়াল পিএম। এটা ইন্ডিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট যে পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা ই, পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতার ভ্যালু কত 1, আবার আসতে পারে বৃত্তের ক্ষেত্রে কত, বৃত্তের ক্ষেত্রে 0, সরলরেখার ক্ষেত্রে ইনফিনিটি, যেটা আমার শীটে লেখা আছে, তোমরা ওগুলো ভালোভাবে খেয়াল করবা। যখন কোনো প্রশ্নে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে তখন মূল টার্গেট থাকা লাগবে এই ইকুয়েশনটা, এস পি ইকুয়াল পিএম, মানে এসটা কি উপকেন্দ্র, অর্থাৎ উপকেন্দ্রের ভ্যালু লাগবে, পি অলওয়েজ তুমি ধরে নিবা, পি অলওয়েজ ধরে নিবা পি এক্স কমা ওয়াই, আর এমটা হলো নিয়ামকের উপরে একটা বিন্দু, অর্থাৎ পি বিন্দু থেকে নিয়ামকের উপরে লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব সূত্র তোমরা তৃতীয় সরলরেখা চ্যাপ্টারে শিখে আসছো, আমি প্রয়োজনে আবার তোমাদের রিমাইন্ড করে দিব এটা। এখন দেখো যে কোনো পরাবৃত্ত ইকুয়েশন থেকে বলে যে শীর্ষবিন্দু বের করো, ফোকাসের স্থানাঙ্ক বের করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এরকম সামথিং বিভিন্ন কিছু বলে, কিন্তু অনেক সময় দেখা যায় যে উপকেন্দ্রিক লম্বটা তুমি নির্ণয় করতে পারবে না, তোমার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য উপকেন্দ্রিক লম্বটা কিভাবে নির্ণয় করবে এটা একটু খেয়াল করো তোমরা। এখানে খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, অর্থাৎ যে সময় তুমি এর ভ্যালু পাবে না সে সময় তো আর উপকেন্দ্রিক লম্ব, কারণ এর ভ্যালু না পাওয়া মানেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা পসিবল হচ্ছে না। তো সেক্ষেত্রে অল্টারনেটিভ মেথডটা শিখে রাখতে হবে, এভাবে করতে হবে। তো খেয়াল করো সেটা কিভাবে করবে তোমরা। এখান থেকে দেখো এই এটা হলো উপকেন্দ্র, এই উপকেন্দ্রকে এই যে নিয়ামক বা দূরত্ব কত দেখো, উপকেন্দ্র দূরত্ব হলো কত এ, আবার এ থেকে জেড পর্যন্ত দূরত্ব, নিয়ামক পর্যন্ত দূরত্ব এ, তাহলে এ একটা এ একটা এ, দুইটা মিলে 2a। অনেকে এটা কোশ্চেন করতে পারো যে ভাই
এর মানে আছে, হ্যাঁ দূরত্ব যে সময় নির্ণয় করবে সে সময় কখনোই নেগেটিভ হবে না, দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়। এটা আজকে থেকে সারা জীবন মনে রাখবে। তো দেখো এই একটা এ আর এই একটা এ, অর্থাৎ এস থেকে যদি এই সমীকরণের উপর একটা লম্ব দূরত্ব অঙ্কন করি তাহলে যে দূরত্বটা পাবো সেটা 2 এর মান অঙ্কন করি তাহলে 4a হয়ে গেল, অর্থাৎ আমার উপরিক লম্বের দৈর্ঘ্য বের হয়ে গেল। অর্থাৎ এইভাবে দেখো, মনে করো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য 2 কাছে 2 বলো, তাহলে এই 2 লিখলাম। এর জেড যে ভ্যালুটা আমরা আবার একটু ভালোভাবে দেখাচ্ছি, দেখো এই দেখো এস থেকে শুরু করে জেড পর্যন্ত দূরত্ব, এই দেখো এস থেকে এ আবার একটা এ হলো 2a, মানে 2a, কিন্তু মানে টয়েস এ, তোমরা যেটা ভালোবাসায় বলো আর কি। তাহলে সে টয়েস এ লিখলাম, টয়েস এ, তাহলে এই মোট মিলে 4a হবে। কিন্তু এই টয়েস এ তো তুমি এখানে লিখতে পারবে না, এখানে নিয়ামকের একটা ইকুয়েশন দেওয়া থাকবে আর এস এর একটা বিন্দু দেওয়া থাকবে, তাহলে ওই বিন্দু থেকে ওই রেখার উপর একটা লম্ব দূরত্ব অঙ্কন করবে, সেটাই টয়েস এর মান। আমি যখন ম্যাথে আসবে আমি করিয়ে দিব আর কি, হয়তো একটা তোমাদের বইয়ের 4 নাম্বার ম্যাথের 3 নাম্বার আর কি, এক্সাম্পল নাম্বার ম্যাথের 3 নাম্বার অপশনে যেটা আছে ওটাই, 4 নাম্বার অপশনে যেটা আছে মেবি 4 নাম্বারে আমি করিয়ে দেবো ইনশাল্লাহ। এখন তোমাদের এই শর্টকাট ফর্মুলাগুলো দেখি। এখন এই থেকে যদি কোশ্চেন থাকে কোশ্চেন করো, প্লিজ কোশ্চেন করো তোমরা। কি কোশ্চেন আছে? ওকে ভাই আগে যান। ক্লিয়ার না? কোনটা ক্লিয়ার না? কোনটা ক্লিয়ার না তুমি বলো, বলো। কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না, যে বুঝতে পারতেছে না সে হয়তো বা খেয়াল করতেছে না। আবার নাম আবার এ মান লাগবে না, ওখানে সমীকরণ থাকবে, আমি ওটা ম্যাথে গিয়ে সলভ করে দেবো ভাই, আজকেই করবো ইনশাল্লাহ। আর প্লিজ তোমরা কমেন্টসে বাংলায় লিখবে, কেউ বাংলিশ লিখবে না, অনেকেই বাংলিশ বানান ভুল করো, বুঝতে কষ্ট হয়, প্লিজ বাংলায় লিখবে, আর তা না হলে পুরা লিখবে। এর মান লাগবে না, এর মান লাগবে না, আমি তোমাকে বোঝাচ্ছি, আবার বোঝাবো সমস্যা নাই। এখন তোমরা শর্টকাট ফর্মুলাগুলো দেখো। দেখো শর্টকাট ফর্মুলা, শর্টকাট ফর্মুলার প্রথমে এক্স এবং ওয়াই এর মধ্যে যার মান কম থাকবে, কম থাকবে তার উপরে পরাবৃত্তটি অবস্থিত হবে, মনে রাখবে এগুলো অনেক হবে যদি তুমি এগুলো মনে রাখো। আর এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। গতবার সিএসসি ডিপার্টমেন্টে একটা কোশ্চেন আছে কোনিক্স থেকে। এরপর দেখো যার পাওয়ার বেশি সেটি ইকুয়াল শূন্য, এটি হবে অক্ষের সমীকরণ। দেখো যার পাওয়ার বেশি শূন্য, এটি হবে অক্ষের সমীকরণ। অর্থাৎ আমরা যে আদর্শ ইকুয়েশন করছি, এই আদর্শ ইকুয়েশন y² = 4ax, এখানে y এর পাওয়ার বেশি ছিল, এজন্য দেখো ওখানে অক্ষের সমীকরণ লিখছিলাম y = 0। এজন্য শর্টকাটে মনে রাখবা, যা তুমি এখন বলতে পারো
যে ভাই আমি ওটা তো শিখছি, এটা কেন আবার মনে রাখবো। কিন্তু যখন এক্স স্কোয়ার ইকুয়াল 4ay অথবা -4ay দিবে, তখন কিন্তু তোমার ব্রেনটা অনেক খাটিয়ে করা লাগবে। ফোকাস দূরত্ব বোঝাবো। 1 নম্বরটা কি বুঝো নাই, এক্স এবং ওয়াই এর মধ্যে যার মান কম, ওই মান বলতে পাওয়ারের মান কম, যার কম এর মধ্যে যার পাওয়ারের মান কম থাকবে তার উপরে পরাবৃত্তটি অবস্থিত হবে। যার পাওয়ার বেশি সেটি ইকুয়াল 0, এটি হবে অক্ষের সমীকরণ। তোমরা একটু ভালো বোঝার চেষ্টা করো এবং আগে যে সূত্র লিখে দিছি ওটার সাথে মিলাও, তাহলে মিলে যাবে। ভাই এক্স এবং ওয়াই এর মধ্যে যার মান কম হবে না পাওয়ারের মান কম হবে, সিম্পল জিনিস একটু বুঝে নাও ভাই। 3 নাম্বার, যার পাওয়ার কম ইকুয়াল এ, এটি হবে উপকেন্দ্রিক যার সেটি ইকুয়াল এ, এটি হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখো আমরা আদর্শ ইকুয়েশন ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax এই ইকুয়েশন ক্ষেত্রে একটু আগে যে সূত্রগুলো লিখে দিছি তার ভিতরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল x ইকুয়াল a, অর্থাৎ x এর পাওয়ারটা কম ছিল, সেটা ইকুয়াল a লিখছিলাম। ঠিক তেমনি যত ইকুয়েশন থাকুক তার ভিতরে পাওয়ার যার কম থাকবে সেটি ইকুয়াল যদি a দেই, সেটি হবে আমাদের উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন। আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো যার পাওয়ার কম সেটি ইকুয়াল -a, এটি হবে দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ। আমি একটাই লিখলাম, নিয়ামক একই জিনিস। বোঝা যায়? বলো এই শর্টকাট সূত্রে কার সমস্যা আছে বলো। এখন আমরা ম্যাথে চলে যাব, আর এরপরে একটা ফোকাস দূরত্ব আছে, ফোকাস দূরত্বটা বলে দিচ্ছি। ফোকাস দূরত্ব যদি কোনো সময় আসে, ফোকাস দূরত্ব তাহলে হবে x প্লাস a, যদি x এর উপরে অবস্থিত হয়, যার উপরে অবস্থিত সেটি প্লাস a। ফোকাস দূরত্ব শর্টকাট যে রুলসটা সেটা দেখো। ফোকাস দূরত্ব যার উপরে অবস্থিত, ফোকাস দূরত্ব হবে যার উপরে অবস্থিত, যার উপরে 4ay হবে, সেক্ষেত্রে হবে y প্লাস a। কেউ a ইউজ না করে b ইউজ করতে পারো, এটা যার যার উইশ। দেন এই পর্যন্ত কারো যদি কোশ্চেন থেকে কোশ্চেন করো। হ্যাঁ, নোটে শর্টকাটে 1 নম্বরে পাওয়ার বেশি লেখা, আমি ওটা রিভিশন দেই নাই আর কি, মানে দেখি না আর কি, এজন্য ওটা মিস থেকে ওটা একটু ঠিক করে নিও কষ্ট করে। যে ভাই পাওয়ার দুইটা সমান হলে কি হবে, পাওয়ার দুইটা সমান হলে সেটা কখনোই পরাবৃত্ত হবে না। কঠিন কোশ্চেন তোমাদের, কমেন্টস করো তোমরা কোথায় বুঝো না। আমি এখন ম্যাথে চলে যাব। হ্যাঁ, পাওয়ার দুইটার সমান হলে কি হবে, পাওয়ার দুইটা সমান কখনোই হবে না, হইলে সেটা পরাবৃত্ত হবে না। তোমাদের আর কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আমার সূত্র বোঝানো শেষ। হ্যাঁ প্রান্ত কুণ্ডু, তুমি দেখ খেয়াল করো,
প্রথমটা যেটা মাইনাস হয় নাই, শুধুমাত্র এ পজিটিভ এ আছে, সেটা খেয়াল করো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর যেটাতে মাইনাস হয়েছে সেটা খেয়াল করো দ্বিকাক্ষের সমীকরণ বা নিয়ামকের সমীকরণ। তাহলে তুমি কেন এটা প্রশ্ন করলা, এটা একটু খেয়াল করো, তুমি বুঝবা এমনি। একটা দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আর দ্বিকাক্ষের সমীকরণ, দুইটা তো কখনোই এক না। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, শেখ রেদওয়ান ইসলাম রুশো, খেয়াল করো ভাই ফোকাস দূরত্ব কি হয়েছে সমস্যা। ফোকাস দূরত্ব যেটা আমরা পরাবৃত্ত যার উপরে অবস্থিত সেটি আছে। আমরা এটা স্ট্যান্ডার্ড সমীকরণের ক্ষেত্রে করছিলাম, মানে ওয়াই স্কয়ার ইকুয়াল 4x, x এর উপরে অবস্থিত ছিল, এজন্য তার ফোকাস দূরত্ব x প্লাস a। যখন পরাবৃত্তটি x স্কয়ার ইকুয়াল 4ay থাকবে, অর্থাৎ y অক্ষের উপরে অবস্থিত হবে y প্লাস, এটাই একটু চেষ্টা করো বোঝার। বারবার বলে দিছি, একই কোশ্চেন যদি 2-3 জনে করো তাহলে আমি একজনের অ্যান্সার দিলে তো 3 জনের অ্যান্সার দেওয়া শেষ। প্রত্যেক জনকে নাম ধরে ধরে অ্যান্সার দেওয়া পসিবল? x স্কয়ার ইকুয়াল 4ay, হ্যাঁ 100% থাকবে। x স্কয়ার ইকুয়াল 4ay 100%। তোমাদের বইয়ের এক্সাম্পল 11 নম্বর ম্যাথ দেখবা, x স্কয়ার ইকুয়াল 4a মাইনাস 4ay আছে একটা ম্যাথ, 11 নম্বর কোশ্চেন দেখবা তুমি কষ্ট করে। ফোকাস দূরত্ব তো বুঝিয়ে দিলাম বারবারই। তোমার পরাবৃত্ত কোন এক্সিস এর উপর অবস্থিত, আমরা যেটা করছি সেটা x এর উপর, কারণ x এর পাওয়ার কম ছিল, এজন্য x প্লাস a হয়েছে। যখন তোমার পরাবৃত্তটি y অক্ষের উপর অবস্থিত আছে, এটাই আর কিছুই না। এক্সাম্পল 1টাই খেয়াল করো। এক্সাম্পল 1-এ বলা হয়েছে 3, এখানে ম্যাথটা এরকম বলছে, দেখো তোমরা, আমি প্রশ্ন লিখতেছি। এক্সাম্পল 01, 3y স্কয়ার ইকুয়াল 5x, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করো, ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। খেয়াল করো এখানে 5x, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? ইমরান খান 2 into fz, এটা বুঝি নাই আমি, এটা তোমাকে ম্যাথে বোঝাবো। আমি কতবার বলবো এক কথা, আমি বলছি এটা তোমাকে ম্যাথে গেলে ভালোভাবে দিব, তুমি এটা নিয়ে আর কোশ্চেন করো না। এই কোশ্চেনটা লিখছি, দেখো আমি সলিউশন কিভাবে করি, সবাই খেয়াল করো। এখানে লেখা আছে 3y স্কয়ার ইকুয়াল 5x, এটা লেখা আছে। প্রথমে যার পাওয়ারটা বেশি আমাদের ওই ইকুয়েশন গুলাই, যার পাওয়ার বেশি সেটাকে বাম সাইডে রাখা হয়েছিল, বাদ বাকি যার পাওয়ার কম সেটাকে ডান সাইডে রাখছি। তাহলে এখানে পাওয়ার বেশি কার? ওয়াই এর। এখানে ওয়াই কে বাম সাইডে রেখে বাদ বাকি যা কিছু থাকবে সব কিছু আমি ডান সাইডে পাঠিয়ে দিব। দেখো ওয়াই স্কয়ার ইকুয়াল, তাহলে কি লেখা আছে 5/3 into x, এটা হয়, বা আর তুমি যেটাই লিখো। এখন দেখো এই ফিগারটা y স্কয়ার 4ax, কারণ এর সামনে পজিটিভ আছে, ওর সাথে তুলনা করতে গেলে এখন এই ইকুয়েশনে 4 আনা লাগবে। 4 আনা ব্যতীত তুমি কখনোই ইকুয়েশন করতে পারবে না। তাহলে খেয়াল করো 4 into 5/3 into 4 দিলাম, এই 4 আর এই 4 কেটে যায়, তাহলে আবার আমি উপরের লাইনে চলে যেতে পারি। এজন্য সুপর নিচে 4 গুণ করলাম,
সবাই ক্লিয়ার আশা করি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, ওয়াই স্কয়ার ইকুয়াল 4a 5 ডিভাইডেড 3 4 কত 12 ইন্টু এক্স। তাহলে এটাকে আমি কোন ইকুয়েশনে তুলবো, দেখো ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax এই ইকুয়েশনের সাথে এর সাথে তুলনা করে, এর সাথে তোর কি মন খারাপ নাকি, খেয়াল করো না, এটি না গেলে দেখতে পাবে, এর সাথে তুলনা করে তাহলে দেখো এখানে ওয়াই বলতে ওয়াই বোঝাচ্ছে, বড় হাতের ওয়াই বলতে ছোট হাতের ওয়াই বোঝাচ্ছে, 4 বলতে 4ই আছে, এখানে 4 ইকুয়াল 4 বোঝাচ্ছে, এ বলতে এতটুক টার্মকে বোঝাচ্ছে 5 ডিভাইডেড 12, বড় হাতের এক্স বলতে ছোট হাতের এক্স বোঝাচ্ছে এটা। তাহলে এখন দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি কি সূত্রে, 4a, এই 4 লিখলাম, এখানে a হলো তো 5 ডিভাইডেড 12, কাটাকাটি কত থাকে 3, তাহলে 5 ডিভাইডেড 3, তাহলে এটা তোমার অ্যান্সার। এখন দেখো, আচ্ছা এই পর্যন্ত কার সমস্যা আছে একটু বলো তো, এই পর্যন্ত কার সমস্যা আছে কোশ্চেন করো, সমস্যা থাকলে কোশ্চেন করো। পরিষ্কার আছে, থ্যাংক ইউ। অনেকেই ভালো বুঝতেছে, অনেকেই বুঝতেছে না, হয়তো তোমরা পরিষ্কার না দেখতে পারলে মনে করতেছো আমার নেট সমস্যা, আমার ক্যামেরায় সমস্যা, কিন্তু তুমি তোমার সমস্যাটা দেখতেছো না কখনোই। সবাই কমেন্টস করে এই পর্যন্ত বুঝতে পারছো ভাই? আলহামদুলিল্লাহ না ভাই, আলহামদুলিল্লাহ মানে বুঝছি ভাই, থ্যাংক ইউ। যে খেয়াল করবা সে অবশ্যই বুঝবা, সমস্যা নাই ভাই, সমস্যা নাই, এগিয়ে যান, এগিয়ে তো যাব, কিন্তু আমার চার্জ প্রায় শেষ। হ্যাঁ বুঝাবো, যতটুকু বুঝাইছি ততটুকু বুঝতে করে তাই বলছি। আচ্ছা খেয়াল করো, এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার একটা শর্টকাট রুলস আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার শর্টকাট একটা রুলস আছে। শর্টকাট রুলস হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তোমরা এটা খাতায় নোট করতে পারো, আমি এসে লিখে দিচ্ছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে যার পাওয়ার কম, যার পাওয়ার কম তার সহগ যতটুকু থাকবে, সহগ থাকবে সবই। লম্বের দৈর্ঘ্য হবে যার পাওয়ার কম তার সহগ যতটুকু থাকবে সবই। তাহলে খেয়াল করো, আমরা এই শর্টকাট রুল দিয়ে আমাদের এই ম্যাথটা আমরা দেখি, ম্যাথটা একটু এই পাশে দেখো, সবাই একটু খেয়াল করো কষ্ট করে। এটা দেখো, এখানে পাওয়ার কম হলে এর সহগ কত 5/3, তাহলে এটাই হবে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য।
এটাই হবে যার পাওয়ার তার সহগ যতটুকু থাকবে সেটাই আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আলটিমেট মানে ফাইনালি আমাদের যেটা বেরোছিল দেখো সেটাই ফাইনালি দেখো 5/3টাই আমাদের অ্যান্সার বের হয়েছিল। এটাই শর্টকাট রুলসে করতে পারো তোমার ইচ্ছা। এখন দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক, সবাই একটু খেয়াল করো। উপকেন্দ্রের স্থানাঙ্ক y² = 4x হয়, তাহলে a, 0 কারণ x অক্ষের উপর অবস্থিত এজন্য y ভ্যালুটা 0 হয়েছিল। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে a, 0। তাহলে দেখো এটা হলো x এর ভ্যালু আর 0টা হলো y এর ভ্যালু। দেখো বড় হাতের x ইকুয়াল a, এখন বড় হাতের x ইকুয়াল কি লিখছি আমি x আর বড় হাতের y ইকুয়াল ছোট হাতের y। যদি এখানে বড় হাতের x ইকুয়াল ছোট হাতের x না হয়ে ছোট হাতের x ইকুয়াল x + 2 বা সামথিং থাকতো পুরা মানটাই বসতো। যখন আমরা অন্য ম্যাথে যাব তখন এটা ক্লিয়ার হবো। এটা নিয়ে দেখো এখন এই x = a এর ভ্যালুটা কত পাইছি আমরা ওখানে সীমাটা তুমি বসিয়ে দিবা। এর ভ্যালুটা কত পাইছি 5/12। এখানে দেখো আমরা বড় হাতের y ইকুয়াল ছোট হাতের y পাইছি, a ইকুয়াল পাইছি 5/12 আর x ইকুয়াল ছোট হাতের x পাইছি। তাহলে এই a এর ভ্যালু বসাও 5/12 এবং y কত এখানে y ইকুয়াল 0, y ইকুয়াল কত y ইকুয়াল ছোট হাতের y যেটা, তাহলে এই ছোট হাতের y ইকুয়াল 0। তাহলে এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে x এর ভ্যালু 5/12 y এর ভ্যালু 0, এই আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক কলমের শেষ চার্জ উপকেন্দ্রের স্থানাঙ্ক 5/12, 0 এটাই তোমাদের অ্যান্সার হবে। হ্যাঁ তোমাদের কোশ্চেনে এই দুইটা অ্যান্সার চাইছিল, একটা উপকেন্দ্রিক স্থানাঙ্ক, আমি দুটাই সলিউশন করে দিলাম। এখন যার যা প্রবলেম আছে তোমরা কমেন্টসে জানাও। কিন্তু প্রায় শেষ, তোমাদের কমেন্টসগুলো শোনার পরে আজকের মতো লাইভ এখানে শেষ করবো ইনশাল্লাহ। খুব দ্রুত তোমাদের কার কি সমস্যা আছে যে পর্যন্ত বোঝাইছি বলো, আর একবার বোঝান। ওকে, থ্যাংক ইউ। খেয়াল করো এখানে সবাই, তোমাদের y² = 5x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। সলিউশন শুরু করছি আমি। দেখো 3y² = 5x, তাহলে খেয়াল করো আমার যে আদর্শ ইকুয়েশন ছিল স্কয়ার মানে যার পাওয়ার বেশি সেটা ছিল বাম সাইডে আর যার পাওয়ার কম সেটা ডান সাইডে। এজন্য প্রথমে আমি শুধু সেটাকে যার পাওয়ার বেশি সেটাকে বাম সাইডে রাখছি, এর সহগটাকে ডান সাইডে পরিবর্তন করছি দিয়েছি। তাহলে খেয়াল করো পাড়িয়ে দেওয়ার এরকম হয়েছে, কিন্তু আমার আদর্শ ইকুয়েশনের সাথে কম্পেয়ার অর্থাৎ তুলনা করার জন্য আমি 4 আনছি। এজন্য দেখো 4 উপরেও নিছি নিচেও নিছি, কারণ ম্যাথের রুলস হলো যদি আমি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পারি আবার দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনে আসতে পারি তাহলে আমি ম্যাথে যাই কিছু করি না কেন ম্যাথ সঠিক হবে। 4 ডিভাইডেড করছি, নেওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো এই। এখন y² = 4x এর সাথে তুলনা করছি, তাহলে দেখো বড় হাতের y ইকুয়াল ছোট হাতের y লেখা যায়, 4 = 4 ইকুয়াল 5/12 লেখা যায়, আর বড় হাতের x ইকুয়াল ছোট হাতের x। এখন খেয়াল করো ইকুয়াল 4a
আমরা তো আগেই বলে আসছি। তাহলে এর ভ্যালু যেটা সেটা তুমি বসিয়ে দাও, যে ক্যালকুলেশন যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। আমি এখানে বলছি উপকেন্দ্রিক দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে আরেকটি শর্টকাট রুলস ইউজ করা যায়, সেটা কি সেটা আমি এপাশে লিখে দিছি। তোমরা ম্যাথের ক্ষেত্রে কিন্তু আবার এটা লিখবে না, তাহলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। তোমাদের বোঝানোর ক্ষেত্রে এটা লিখছি, পাওয়ারটা কম তার সহগ যতটুকু থাকবে ততটুকু। ওখানে সহগ কতটুকু ছিল তো আগেই দেখছো, ওখানে আগে আমি দেখিয়ে আসছি স্কয়ার 5/, তো সেটাই আমাদের আনসার। 5/3 ছিল, যা ছিল এখানে ওয়াই স্কয়ার 5/3x, এক্স এর সহগ কত 5/3, অর্থাৎ এক্স এর পাওয়ারটা কম, এজন্য এর সহগ যা আছে সেটা তোমার অ্যান্সার। আচ্ছা, সেম ভাবে উপকেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু এটা এক্স এর পাওয়ার কম, এজন্য এক্স অক্ষরের উপর অবস্থিত বাইরে 0 হবে, এজন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক a,0, অর্থাৎ x = a হবে। তাহলে বড়দের x = ছোটদের x লেখা যায়, এখানে এই পাশে সেটা লিখে যা সেটা বড়দের y = ছোটদের y লিখছি = 0 0, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 5/12, 0। শেষ করে দিছি আমি ক্লাস, আর বাকি অংশ কি নেক্সট ক্লাস কন্টিনিউ হবে? হ্যাঁ, বাকি অংশ ক্লাসে অবশ্যই কন্টিনিউ হবে। কালকে সকাল 10টায় ক্লাস।